বিএনপি যদি সৎভাবে দেশকে ভালোবেসে জনগণের জনগণের চাওয়া এবং পাওয়াকে মূল্যায়ন করে সত্যিকার অর্থের রাজনীতি করতে শুরু করে বিএনপি 60 থেকে 70% সিট নিয়ে ক্ষমতায় আসবে। কেন বিএনপি ভারতের পা চাটছে আমি বুঝতে পারছি না। এটা কি মানে পা চাটা কুকুরের চরিত্র যখন একটা মানুষের হয়ে যায়, গোলামি করা যখন, ষড়যন্ত্র করা যখন একটা মানুষের চরিত্র হয়ে যায়, তখন আর নিজের যোগ্যতাটাকে সে ভুলে যায় তার কি কি নিজের যোগ্যতা কি কি আছে। 60-70 হাজার প্রশিক্ষিত বাহিনী ছিল অস্ত্র হাতে, অথচ 3000 হাতে পায়ে ধরে আনা ব্রিটিশ অফিসার, সৈনিক এবং বাবুর্চি সুদ্ধা যাদেরকে নিয়ে আসলো, তাদের কাছে 250 বছরের গোলামি তাদেরকে হাসতে হাসতে বরণ করে নিয়েছিল। এই গোলামের চরিত্র এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারোর চরিত্রের মাঝখান থেকে এই গোলামি চরিত্র যায় নাই এখনো। এই জন্য কথায় কথায় এই মির্জাফরের বাচ্চাগুলা গিয়ে ভারতে পায়ে পড়ে যায়। এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, এটা সবাইকে মনে রাখতে হবে। এই দিন এরকম থাকবে না। বাংলাদেশের জন্য এত বছর কষ্ট করেছি, নির্যাতিত হয়েছে আমার আত্মীয় স্বজনরা, অথচ বাংলাদেশের গণবিপ্লবের স্বাধীনতার পরেও আমি দেশে আসতে পারছি না। এখনো ঢাকা শহরেই আমার বিরুদ্ধে 10টা মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে, এবং সেই মামলা আসিফ নজরুল্লাহ টিকিয়ে রেখেছে, জিইয়ে রেখেছে। কারণ এদিক দিয়ে সেনাপ্রধান পিএনজি তুলছেন, এদিক দিয়ে আসিফ নজরুল ডিজিটাল মামলা তুলছে না, কারণ মেজর দেলোয়ারের মতো লোক দেশে চলে আসতে তো এইসব শয়তানি করা কঠিন হয়ে যাবে। সমন্বয়করা কথা বলছে, ছাত্র সমন্বয়করা, কিন্তু জনগণের কথা, জনতার কথা কিন্তু জনগণ কেউ বলতে পারছে না। তাই জনতার কথা মাথায় রেখে মনে রাখবে, যতক্ষণ তোমাদের অন্তরে দেশপ্রেম এবং সততা থাকবে, ততদিন তোমাদের আন্দোলন এবং সফলতা কেউ থামিয়ে রাখতে পারবে না। যখনই বিন্দু মাত্র অসততা ঢুকে যাবে তোমাদের মাঝখানে, দেশপ্রেম ভুলে যাবে, তখনই শুরু হবে তোমাদের পতন, আর তার শেষ ফল হবে ফাঁসি। হাসিনা 16 বছরে বাংলাদেশে কোনো বিচার হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কোনো বিচার হবে না, কারণ তাদের ক্ষমতা নাই এবং আসিফ নজরুল্লাহ করতে চায় না। কারণ আসিফ নজরুল ডিজিটাল আইন, নিরাপত্তা আইন, যেটা স্বৈর শাসকের সবচেয়ে বড় হাতিয়ার ছিল, সেই ডিজিটাল নিরাপত্তা আইনটাই বাতিল করতে চায় না এখনো পর্যন্ত। 5 মাস হয়ে গেছে। একইভাবে যেই বিরাট বড় ষড়যন্ত্র চলছে, যেটা আমি বহু বছর ধরে বলেছি, একসময় বিএনপির ছেলেপেলেরা আমাকে লাইন ধরে গালিগালাজ করতো, এখন তারা বুঝতে পেরেছে যে এই লোকটা যা বলতো আসলে সত্যি কথা বলতো, তারা গালিগালাজ আর করে না। আমি আজকে থেকে অনেক বছর আগে বলেছিলাম যে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার জনপ্রিয়তার ধস দেখে এবং বাংলাদেশের মানুষের ক্ষোভ দেখে, তখনই আজকে থেকে 4-5 বছর আগে থেকেই কিন্তু ভারতের কিন্তু বিএনপির সাথে লাইন আপ করতে শুরু করেছিল। দফায় দফায় মিটিং, দফায় দফায় দেশে বিদেশে আলোচনা হতো। আর এই প্রক্রিয়ায় তো বাংলাদেশের এই মির্জা ফখরুল থেকে আরম্ভ করে, তারপরে আরো যারা বড় বড় চ্যাম্পিয়ন আছে, এই আব্দুল আওয়াল মিন্টু থেকে আরম্ভ করে আরো যারা আছে, বেশিরভাগ তো ভারতের রয়ের পকেটে, আওয়ামী লীগের পকেটে। আমার কাছে একটা ভিডিও আছে, যে ভিডিওটা ভাবছিলাম আমি কালকে একটা লাইভ করব, যে কিভাবে ভারতের প্ল্যান, তাদের সম্পূর্ণ টার্গেট হচ্ছে বিএনপির উপর লোভ দেখিয়ে চাপ সৃষ্টি করে একটা ত্বরান্বিত করে নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়া, একটা তড়িঘড়ি করে নির্বাচন করা। এই কথার বিনিময়ে, এই কমিটমেন্টের বিনিময়ে যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে ভারত বিরোধী কোনো আন্দোলন এবং ভারত বিরোধী কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না। মানে সেই স্বৈরাচারী শেখ হাসিনা আমল আবার। আচ্ছা, শেখ হাসিনা এই কমিটমেন্টে আসতে, মানে এই কমিটমেন্টটা না আসলে, আচ্ছা, যদিও আমি বিএনপি এতটাই অন্ধ হয়ে গেছে অর্থের জন্য এবং ক্ষমতার জন্য, যে এতবার ব্যাখ্যা করেছি যে বিএনপি যেই পরিমাণ কর্মী আছে, বাংলাদেশের সাধারণ জনগণ ভোট দেওয়ার তার কোনো জায়গা নাই। সুতরাং বিএনপির ভারতের কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের বাইরের কোনো সাহায্যের প্রয়োজন নাই। বিএনপি যদি সৎভাবে দেশকে ভালোবেসে জনগণের চাওয়া এবং পাওয়াকে মূল্যায়ন করে সত্যিকার অর্থের রাজনীতি করতে শুরু করে, বিএনপি 60 থেকে 70% সিট নিয়ে ক্ষমতায় আসবে। কেন বিএনপি ভারতের পা চাটছে আমি বুঝতে পারছি না। এটা কি মানে পা চাটা কুকুরের চরিত্র যখন একটা মানুষের হয়ে যায়, গোলামি করা যখন, ষড়যন্ত্র করা যখন একটা মানুষের চরিত্র হয়ে যায়, তখন আর নিজের যোগ্যতাটাকে সে ভুলে যায় তার কি কি নিজের যোগ্যতা কি কি আছে। এই কথাটা বলতে হয়, সিরাজউদ্দৌলার আমলে যখন মীর জাফর
এবং ঘসিটি বেগম এবং রায়বল্লভ এদের ষড়যন্ত্রে যখন কি বলে মীর জাফর ব্রিটিশদের কাছে দেশটা তুলে দিল, তখন ব্রিটিশ সৈন্য ছিল কিন্তু মাত্র কি বলে লর্ড ক্লাইভ হাতে পায়ে ধরে অফিসার এবং সৈনিক মিলে, বাবুর্চি মিলে মাত্র 3000 ব্রিটিশ সৈনিক নিয়ে আসছিল, সদস্য নিয়ে আসছিল। সেখানে কিন্তু আমার জানা মতে সিরাজউদ্দৌলারই 40,000 পদাতিক ছিল, যেটাকে বলি আমরা ইনফ্যান্ট্রি। 10,000 ছিল অশ্বারোহী, যেটাকে বলি আমরা আর্মার্ড। আরো অন্যান্য সবকিছু মিলে 60-70 হাজার প্রশিক্ষিত বাহিনী ছিল অস্ত্র হাতে। অথচ 3000 হাতে পায়ে ধরে আনা ব্রিটিশ অফিসার, সৈনিক এবং বাবুর্চি সুদ্ধা যাদেরকে নিয়ে আসলো, তাদের কাছে 250 বছরের গোলামি তাদেরকে হাসতে হাসতে বরণ করে নিয়েছিল। এই গোলামের চরিত্র এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারোর চরিত্রের মাঝখান থেকে এই গোলামি চরিত্র যায় নাই এখনো। এই জন্য কথায় কথায় এই মীর জাফরের বাচ্চাগুলা গিয়ে ভারতে পায়ে পড়ে যায়। জি, আমি আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই যে সেনা প্রধানের অবস্থান কি বা সেনাবাহিনীর এখন অবস্থান কি? আচ্ছা, সেনা প্রধানকে আমি ব্যক্তিগতভাবে আমি রেসপেক্ট করি, কিন্তু বর্তমানে ওনার যেসব কাজকর্ম দেখছি তা অত্যন্ত দুঃখজনক। উনি যেইভাবে হাসিনার যেসব লীগ সেনাদেরকে, আওয়ামী লীগ সেনা অফিসার জেনারেল যারা এবং অন্যান্য যারা অপরাধী যারা, তাদেরকে উনি যেভাবে প্রোটেকশন দিয়ে রেখেছে তা স্পষ্টত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনতা বিরোধী, এবং অবশ্যই জুলাই আগস্ট 2024-এর বিপ্লব বিরোধী। আমি স্যারকে সম্মানের সাথে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনি অন্য দেশের, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আপনি স্বাধীন দেশের স্বাধীন সেনাপ্রধান। এই বাংলাদেশের মানুষ আপনাকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে চায়, বাংলাদেশের সমস্ত সশস্ত্র বাহিনী আপনাকে ভালোবাসতে চায়। আপনার, আমি আগেও বহুবার ব্যাখ্যা করেছি, আপনার শ্বশুর আমাকে অত্যন্ত স্নেহ করতেন, শাশুড়ি, আপনার শাশুড়ি অনেক আমাকে স্নেহ করেন। আপনার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক, সেই লেফটেন্যান্ট, আমি যখন ক্যাপ্টেন আপনি তখন মেজর। আমি সেই সম্মান, সেই বাংলাদেশের ব্রাদার্স ইন আর্মসের সেই ভালোবাসা নিয়ে আপনাকে বলছি, স্যার দয়া করে আপনি হাসিনার আমলে অপরাধী সকল জেনারেলদেরকে আইনের হাতে তুলে দিন, তাদেরকে আইনের হাতে তুলে দিন, তাদেরকে কোর্ট মার্শাল করে সেনাবাহিনীতে বের করে সিভিল জেলে পাঠিয়ে দিন বিচার কার্যের জন্য। হাসিনার আমলে যত ডিজি ডিজিএফআই ছিল সবার প্রথমে তাদেরকে গ্রেফতার করে চাকরি থেকে বিতরণ করে, তার মাঝখানে আপনি যদি ইমানদার হয়ে থাকেন, দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশের জন্য যদি এবং সেনাবাহিনীর জন্য যদি আপনার ভালোবাসা থেকে থাকে, আপনি যেই ওয়াদা করেছিলেন কোরআন হাতে নিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, সেই ওয়াদা যদি আপনার স্মরণ থাকে, সবার প্রথম সেই মাস্টার মাইন্ড ক্রিমিনাল আপনারই কোর্সমেট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবরকে সেনাবাহিনীর থেকে গ্রেফতার করে তাকে সিভিল জেলে পাঠান। এখনো সে হোটেল হলিডে ইনে বসে, মাঝে মাঝে সেনানিবাসে বসে রয়ের প্রধানের সাথে সে মিটিং করছে, দেশ বিরোধী মিটিং করছে। সে হোটেল ইনে তার ব্যবসায়িক অংশীদারিত্ব আছে, সেখানে বসে বসে এবং অন্যান্য হাসিনার অন্যান্য জেনারেলরা বসে দিনে রাতে ভারতের রয়ের প্রধানদের সাথে সেখানে মিটিং করছে, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য, সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার জন্য। আপনি একটা সেনা প্রধান হয়ে তা দেখেও না দেখার ভান করতে পারেন না। আজকে হোক কালকে হোক সেটার জন্য আপনাকে দায়ী করা হবে। আপনাকে আমি অনুরোধ করেছিলাম, জেনারেল আজিজ, আমাকে দুটো কারণ দেখিয়ে আমাকে পিএনজি মানে হচ্ছে পার্সন নন গ্রেটা। পার্সন নন গ্রেটা হয় একটা দেশ আর আরেকটা দেশের মধ্যে, ব্যক্তির জন্য হয় না। আমাদের হাসিনার দেশে, স্বৈরাচারী হাসিনার দেশে, স্বৈরাচারীর এই বিভিন্ন বাহিনীও কিন্তু পিএনজি বানাতে শুরু করেছে। তো আমাকে পিএনজি দিয়েছিল, আমি ইউনিফর্মের ছবি দিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। বাংলাদেশের কোন সেনা প্রধানের ইউনিফর্ম পরা ছবি সোশ্যাল মিডিয়াতে নাই, আমাকে দেখান। 2 নাম্বার, আমাকে বলে আমার দ্বিতীয় নাম্বার কারণ ছিল যে আমি দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা করেছি। সেই সব গণ্যমান্য ব্যক্তি তো চোরের মতো ভারত পালিয়ে গেছে, তাহলে এখনো কেন আমার পিএনজি উঠে নাই?
এই এই রিকোয়েস্ট সেনা প্রধানের কাছে পাঠানোর পরেও তার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এই দিন দিন না, এত বছর ধরে বলে এসেছি, স্বৈরাচারী শেখ হাসিনাকে বলে এসেছি, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এটা সবাইকে মনে রাখতে হবে, এই দিন এরকম থাকবে না। বাংলাদেশের জন্য এত বছর কষ্ট করেছি, নির্যাতিত হয়েছে আমার আত্মীয় স্বজনরা, অথচ বাংলাদেশের গণবিপ্লবের স্বাধীনতার পরেও আমি দেশে আসতে পারছি না। এখনো ঢাকা শহরেই আমার বিরুদ্ধে 10টা মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে, এবং সেই মামলা আসিফ নজরুল্লাহ টিকিয়ে রেখেছে, জিইয়ে রেখেছে। কারণ এদিক দিয়ে সেনাপ্রধান পিএনজি তুলছেন, এদিক দিয়ে আসিফ নজরুল ডিজিটাল মামলা তুলছে না, কারণ মেজর দেলোয়ারের মতো লোক দেশে চলে আসতে তো এইসব শয়তানি করা কঠিন হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করব, আপনার আর কিছু বলার আছে কিনা আমাদের ছাত্রদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে প্লিজ? আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা এই শেষ সুযোগ হাতছাড়া করো না। সরকার যত প্রলোভন দেখাক, সরকার যখন দায়িত্ব নিয়েছে তারা লিখবে ঘোষণাপত্র, তার মানে শুরুতেই গন্ডগোল, বাতির নিচেই অন্ধকার। তোমরা সরকারের লেখা তারা লিখতে পারে, কিন্তু সেটাকে তোমরা পরিশোধন করবে। তোমরা তোমাদের পয়েন্ট যেগুলো আছে সেগুলা সবার আগে অগ্রাধিকার দিবে। একটা জিনিস মনে রাখবে, শুধু ছাত্র নেতার কথা চিন্তা করলে হবে না। তোমরা যদি বাংলাদেশের নিপীড়িত জনগণ যারা আছে তাদের কথা সবার আগে মাথায় রেখে যদি তোমরা সেই সকল পয়েন্টগুলো না দাও, তাহলে তোমাদের দেওয়া সেই সব পয়েন্টগুলো হয়ে যাবে দুর্বল এবং স্বার্থপর। কারণ তোমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশি যারা গত 16টা বছর নির্যাতিত হয়েছে, মুখ ফুটে কথা বলতে পারে নাই, তারা কিন্তু এখনো কথা বলতে পারছে না। এখনো কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা আমলে হাসিনা কথা বলেছে, তার মন্ত্রীরা কথা বলেছে, এই উপদেষ্টা সরকার আমলে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা কথা বলছে, এবং সমন্বয়করা কথা বলছে, ছাত্র সমন্বয়করা। কিন্তু জনগণের কথা, জনতার কথা কিন্তু জনগণ কেউ বলতে পারছে না। তাই জনতার কথা মাথায় রেখে মনে রাখবে, যতক্ষণ তোমাদের অন্তরে দেশপ্রেম এবং সততা থাকবে, ততদিন তোমাদের আন্দোলন এবং সফলতা কেউ থামিয়ে রাখতে পারবে না। যখনই বিন্দু মাত্র অসততা ঢুকে যাবে তোমাদের মাঝখানে, দেশপ্রেম ভুলে যাবে, তখনই শুরু হবে তোমাদের পতন, আর তার শেষ ফল হবে ফাঁসি।